আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার মেট্রো রেল বিটিভি ভবন সেতু ভবনে আগুন লাগানোর ভেতর দিয়েই শুরু হয়েছিল 2024 সালের জুলাইয়ের সেই ভয়াবহ অধ্যায়। যে অধ্যায়কে কেউ কেউ বিপ্লব বলেন, কেউ কেউ অভ্যুত্থান বলেন, কিন্তু আসলে তা তো ছিল বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র আর রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে এক সন্ত্রাসী অভিযান। গতকাল টের পাননি? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় টের পাননি যে কবর হয়ে গেছে বাংলাদেশের অস্তিত্বের? তখন 2024 সালের জুলাই আগস্টে অনেকে আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন আর তো সন্দেহ নেই সেই সময় যারা আগুন লাগিয়েছিল তারাই আজও একইভাবে দেশটিকে জ্বালিয়ে চলছে। 2024 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগানো, গার্মেন্টস শিল্প ধ্বংস, টায়ার কারখানার নাশকতা, যশোরের হোটেলে পুড়িয়ে দেওয়া, সব ঘটনাই ছিল এই পরিকল্পিত আগুন উৎসবের অংশ। এখন যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুনে পড়ছে, তখন সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা মানে আপনি ইচ্ছাকৃত অন্ধ হয়ে আছেন, আপনাকে অন্ধ করে রাখা হচ্ছে। 2024 সালের জুলাই মাসে রাজধানীর মেট্রো রেল স্টেশনে আগুন লাগানো হয়েছিল একদল মুখোশধারীর হাতে। তারা দাবি করেছিল তারা নাকি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, কিন্তু বাস্তবতা কি ছিল? বাস্তবতা ছিল যে তারা জনগণের অর্থে তৈরি রাষ্ট্রীয় স্থাপনাগুলো পুড়িয়ে দিচ্ছিল। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কোথাও তো রেহাই পায়নি। পরে দেখা গেল ঠিক এই সময়েই বিটিভি ভবন, সেতু ভবন, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরেও আগুন লাগানো হয়েছিল। সচিবালয়ের কথা বলছি। এই আগুন কোনো আকস্মিক ক্রোধের ফল ছিল না, এটা ছিল রাজনৈতিক নকশা, মেটিকুলাস ডিজাইন, সংবিধান সম্মত সরকারের পতন ঘটানো এবং বাংলাদেশকে অরাজকতার পথে ঠেলে দেওয়া। যারা এই তথাকথিত জুলাই বিপ্লব নামে স্লোগান দিয়েছিল তারা আসলে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। তখনকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অর্থনৈতিক স্থিতি এবং অবকাঠামোগত শক্তির পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ে এই আগুন সন্ত্রাসীরা বুঝতে পেরেছিল নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই আগুনকে তারা করেছিল অস্ত্র, নাশকতাকে তারা করে ফেলেছিল তাদের রাজনীতি, এবং ভয়কে বানিয়েছিল তাদের প্রচারণার অন্যতম কৌশল। ওটা ছিল ক্ষমতা দখলের প্রস্তুতি। আগস্টে তারা সেটাই করেছে, ক্ষমতা দখল করেছে। সংবিধান সম্মত সরকারকে উৎখাত করে একদল সুবিধাভোগী, একদল বিদেশি তাবেদার, একদল পরাজিত রাজাকার আলবদর জামায়াত চক্রের মিত্র মিলে দখল করে নিয়েছে বাংলাদেশকে। নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার, মুখে বলছে জুলাই সনদ, আর বাস্তবে যা যা করছে তা হলো আগুন জ্বালিয়ে বাংলাদেশকে দুর্বল করে ফেলা। তাদের মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে নিজেকে সভ্য ঘোষণা করলেন, গতকাল, সেদিনই আসলে চট্টগ্রাম ইপিজেড জ্বলছিল। কিন্তু তাতে ইউনূস বা তার উপদেষ্টাদের কোনো কিছু আসে যায় না। তারা শত কোটি টাকা খরচ করে উপদেষ্টার নিজের স্ত্রীর কোম্পানির আয়োজনে এই অনুষ্ঠান করেন, নাম দেন ঐক্যের উৎসব। কিন্তু সেই উৎসব কি ছিল বলেন তো? ডক্টর ইউনূস যে চেয়ারে বসার কথা ছিল সেই চেয়ারটি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এটা নাকি উৎসব, ঐক্যের উৎসব। সংবিধানের মূলনীতি ছিঁড়ে ফেলা হয় যে উৎসবে, সেটা নাকি আবার ঐক্যের উৎসব। কিভাবে বলেন তো? জুলাই মাসে সারা দেশে যে সহিংসতা শুরু হয় গত বছর আগস্টে, তার রূপ নিয়েছিল সরাসরি সরকার উৎখাতের অভিযানে। সেনাবাহিনী এবং প্রশাসনের একাংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রযন্ত্রের ভেতর বিশৃঙ্খলা ছড়িয়ে এই জুলাই সন্ত্রাসীরা সংবিধান সম্মত সরকারকে সরিয়ে দিয়েছিল। দখলদার প্রশাসন তারপর থেকে একটার পর একটা আগুনের ঘটনা ঘটিয়ে চলেছে। আপনারা জানেন যে এই দখলদার সরকারের পেছনে কারা আছে? আছে বিদেশি পরামর্শক আর দেশীয় সুবিধাভোগীদের এক অদ্ভুত জোট। তারা বলেছিল দেশকে নতুন ভাবে গঠন করতে চায়, কিন্তু বাস্তবে করেছে রাষ্ট্রের ভিতটাকে একদম ভয়ঙ্কর ভাবে ধ্বংস। সংবিধানের মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা সবকিছুতেই তারা হাত দিয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস যখন জুলাই সনদে স্বাক্ষর করছেন, তখন সারা দেশ জ্বলছে। তিনি নির্বিকার। ইউনূস ও তার সন্ত্রাসীরা মুখে ওই যে ঐক্যের কথা বললেও তাদের মূল লক্ষ্য কিন্তু সংবিধানকে দুর্বল করা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়ানো। এই শক্তিগুলোকে আরো শক্তিশালী করা। গতকালের অনুষ্ঠানে পর্যন্ত ডক্টর ইউনূস কিন্তু কি বললেন যে বন্দরগুলোর কথা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, এবং তিনি সেই সম্ভাবনার কথা বললেন, ঐক্যের কথা বললেন। এবং সম্ভাবনা মাত্র একটাই,
বিদেশিদের হাতে সবকিছু তুলে দেওয়া। আপনি ভাবুন যে এই অনুষ্ঠানে স্বাধীনতার স্বাধীনতার ঘোষণাপত্র পরিবর্তনের কথা বলা হয়েছে। তাতে বোঝা যায় কি, এটি আর কোনো প্রশাসনিক পরিবর্তন না, এটি আসলে বাংলাদেশের মূল আত্মাকে ধ্বংস করার প্রক্রিয়া। সংবিধানের মূলনীতির কথা তো আগেই বলেছি। এই আগুনগুলো তাই কোনো কেবল ভবনে নয়, এটি দেশের ধারণায়, চেতনায়, বিশ্বাসে আগুন লাগানোর একটা যজ্ঞ। কেউ হয়তো সেই ধোঁয়া চোখে দেখেনি, কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতার পক্ষের মানুষের বুকের ভেতর এই ভয়ঙ্কর ধোঁয়া জমে গেছে গত 1 বছর বা 3 মাসে। 2025 সালের অক্টোবরে সেই আগুন আবার মাথা তুলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুর 2:30টার দিকে কার্গো সেকশনে ভয়াবহ যে আগুনটি লাগে, 36টি ইউনিট কাজ করেও 3 ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ছিল। বিদেশি গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বাংলাদেশের প্রধান বিমানবন্দর অগ্নিকাণ্ডে অচল। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাই, এটা কি সত্যি দুর্ঘটনা, নাকি সেই একই আগুনের ধারাবাহিকতা যা মেট্রো রেল, বিটিভি, সেতু ভবনে দেখা গিয়েছিল? জাপান প্রবাসী একজন ব্লগার আছেন বা একজন সাবেক শিবির নেতা আছেন, তার নাম না বলি, তিনি রাজনৈতিক বিশ্লেষণ লেখেন, রাজনৈতিক বিশ্লেষণ লেখেন। তিনিও বলছেন, যিনি এই সরকারের সর্বোচ্চ সমর্থক, তিনিও বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ নাকি এই আগুন। তার কথার সঙ্গে একমত হন বা না হন, একথা মানতেই হয় যে শরৎ বা হেমন্তকালে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো প্রাকৃতিক কারণে হয় না, এটি কেউ লাগিয়েছে, কোনো উদ্দেশ্যে লাগিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হবে যে যদি সেনাবাহিনী 1 বছরেরও বেশি সময় ধরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকে, তবে জবাবদিহি তো সেনাবাহিনীকে করতে হবে। একের পর এক আগুন লাগছে, অথচ কাউকে দায়ী করা হচ্ছে না। এই আগুন শুধু রাজধানীতে নয়, ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কলে আগুন লেগেছে। তার আগে চট্টগ্রাম ইপিজেড এর কথা তো বললামই, টেক্সটাইল কারখানা পড়েছে। মিরপুরের রাসায়নিক গুদামে 16 জনের মৃত্যু হয়েছে। কিচ্ছু আসে যায় না কারো। একটার পর একটা শিল্প ধ্বংস হচ্ছে। প্রতিবারই বলা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, দেশটা একটা শর্ট সার্কিটের দেশে পরিণত হয়েছে। দেশের সবচেয়ে ঘন ঘন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন ঘন শর্ট সার্কিট হওয়া জাতি আমরা। 2024 সালের গাজী টাওয়ারের কারখানার কথা মনে করুন তো, ভুলে গেছেন? সেখানে এরা আগুন লাগিয়েছিল, নিজেরাই 2 শতাধিক মানুষকে আগুনে পুড়িয়ে মারলো। তারপর সেই মৃতদেহের রাজনীতি করে শেখ হাসিনাকে বললো গণহত্যাকারী। অথচ সত্যটা কি? সত্যটা, শেখ হাসিনা তখন দেশটাকে আগুন থেকে বাঁচানোর লড়াই করেছিলেন। তিনি যদি ব্যবস্থা না নিতেন, সেদিনই বাংলাদেশ ছিন্ন ভিন্ন হয়ে যেত। সেই সময় যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, তাদের উপরই আজ বিচার বসানো হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে। বাস্তবতাটা হলো, এই আগুনগুলো আর কেবল দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত অর্থনৈতিক সন্ত্রাস। উদ্দেশ্যটা খুব স্পষ্ট, বিনিয়োগকারীদের ভয় দেখানো, কর্মসংস্থান ধ্বংস করা এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র, অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরা। যখন একটি দেশের মেট্রো রেল, টেলিভিশন ভবন, সেতু ভবন, শিল্পাঞ্চল, এমনকি বিমানবন্দরও নিরাপদ নয়, তখন বিদেশিরা কি ভাববে? তারা ভাববে এই দেশটি নিজের সম্পদ রক্ষা করতে পারছে না। তারা ভাববে এখন সরকার নেই, আছে কেবল আগুন আর বিশৃঙ্খলা। এটাই সেই লক্ষ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ফেলে দেওয়া। শেখ হাসিনা যখন প্রাণপাত করে দেশটিকে দারিদ্র, জঙ্গিবাদ এবং ব্যর্থতার গহ্বরকে টেনে তুলছিলেন, ডক্টর ইউনূস এবং তার সহচররা সেই অর্জনকে উল্টে দিতে শুরু করেন সেই জুলাই থেকে। তারা বলেন বিদেশিদের হাতে বন্দর, তেল, গ্যাস ছেড়ে দিতে হবে, কারণ বাংলাদেশ নাকি নিজের সম্পদ রক্ষা করতে পারে না। এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে এই আগুনের আসল উদ্দেশ্য, দেশকে জ্বালিয়ে ভেতর থেকে দুর্বল করে তারপর বিদেশিদের নিয়ন্ত্রণে তুলে ধরা। 1 বছরের বেশি সময় কেটে গেছে, এখন অক্টোবর 2025। আগুন নেভেনি, বরং আরো ছড়িয়ে পড়েছে। মেট্রো রেলের পোড়া দাগ এখনো দৃষ্টিগোচর হয় সবার। আপনি দেখতে পারেন যখন রাস্তা দিয়ে যান, বিটিভির দেওয়ালে কালচে ছোপ লেগে আছে, আর শাহজালাল বিমানবন্দরের ধোঁয়া আকাশে। এই আগুনের কোনো অংশই স্বাভাবিক নয়, এটি একটি সুসংগঠিত রাজনৈতিক ষড়যন্ত্র। 24 জুলাইয়ে শুরু হয়েছে, এখনো চলছে 2025 সালে। এর নাম আসলে জুলাই সন্ত্রাসীদের আগুন নিয়ে খেলা, যেখানে প্রতিটি ধ্বংস একটি কৌশল, আর প্রতিটি আগুনের ঘটনা একটি ঘটনা, একটি ঘোষণা যে আমরা এখনো আছি, বাংলাদেশকে আমরা জ্বালিয়ে ছাড়বো। আজ মেট্রো রেলের পোড়া দাগ, বিটিভির কালচে দেওয়াল আর বিমানবন্দরের ধোঁয়া, সব সেই জুলাই সন্ত্রাসীদের চিহ্ন। তারা মুখে সভ্যতার কথা বলে, সভ্য হতে চায়, আর হাতে তাদের আগুন। তারা বলে ঐক্য, করে বিভাজন। তারা বলে সংস্কার, করে ধ্বংস। এদের থামানোর সময় এসেছে, কারণ এই আগুন আর দেশের আগুন নয়, একটি দখলদারদের আগুন। সাবধানে থাকবেন আপনারা। বাংলাদেশটাকে এক ঈশ্বর ছাড়া আর কে রক্ষা করবে বুঝতে পারি না। ইউনূস নিশ্চয়ই নয়, আর তার সন্ত্রাসের সঙ্গীরা তো অবশ্যই নয়।
সামনের কটা দিন সবার চোখ থাকবে আদালতের দিকে। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে দুটি আদালতে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার খোরাক জোগানো এই মামলা দুটি শুনানি আছে আগামী 21 ও 22 অক্টোবর। এর একটি হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী 21 অক্টোবর, যার শুনানির দিন ধার্য করা আছে। সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন ওই দিন মামলাটি শুনানি হবে এবং শিগগিরই তাদের আবেদন গৃহীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তবে আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে রায় দেয়, তাহলে সে রায় অনুযায়ী কবে থেকে এবং কিভাবে সে রায় কার্যকর হবে, কিংবা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতভিন্নতা রয়েছে। মতভিন্নতা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সামনের দিনে রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে বলেই এই রায়ের দিকে রাজনৈতিক দল ও তাদের সমর্থক আইনজীবীরা পাখির চোখের মতো দৃষ্টি রাখছেন। দ্বিতীয় মামলাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত। এ মামলায় বর্তমানে সেনা হেফাজতে থাকা 15 জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের অভিযোগের শুনানি হতে পারে আগামী 22 অক্টোবর। কারণ এরই মধ্যে এই মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান মিলিয়ে 25 সেনা কর্মকর্তা সহ মোট 30 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 22 অক্টোবর আদালতের সামনে হাজিরার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল বা বেসামরিক আদালতে বিচারের বিরল এই ঘটনা এর মধ্যে সারা দেশে বেশ তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কর্মরত 15 সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সেনা সদরের হেফাজতে রাখা হয়েছে। সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে তাদের জন্য সাবজেল হিসেবে ঘোষণা করেছে। তবে আইসিটির প্রসিকিউশনের দাবি অনুযায়ী তাদেরকে এখনো সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে আদৌ তাদেরকে সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কিনা, 22 অক্টোবর তাদেরকে আদালতের সামনে হাজির করা হবে নাকি অন্য কোনো প্রক্রিয়া তাদের বিচার কাজ শুরু হবে, এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে এই 15 সেনা কর্মকর্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর হেফাজতে থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন সেনা নাকি আইসিটি কোন আইনে তাদের বিচার হবে এবং আদালতের সম্মুখে নাকি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ চলবে, তা নিয়ে সরকার ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সূত্রগুলো বলছে এ দুটি মামলার বিচার কাজের উপর দেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু নির্ভর করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 8 অক্টোবর আওয়ামী লীগ সরকার আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 25 জন সামরিক কর্মকর্তার নাম আছে। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেয় আইসিটি। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন বিরল আদেশটি নিয়ে বেশ হইচই পড়ে যাওয়ার পর 11 অক্টোবর সেনা সদরে এক ব্রিফিং এ জানানো হয় ওয়ারেন্টের কপি তারা হাতে পেলেও সেনা আইনে অবসরপ্রাপ্ত একজন সহ মোট 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। 13 অক্টোবর আইসিটির চিফ প্রসিকিউটর অবশ্য বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। অবশ্য তার আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় সেনানিবাসে একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করেছে সরকার। দর্শক, আদালতের নির্দেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে 22 অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে হবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এই 15 সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে রাখতে চায়। সে কারণে ইতিমধ্যে বিশেষ কারাগারও সরকার ঘোষণা করেছে। যদিও চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে। সূত্রগুলো বলছে 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের যে বাধ্যবাধকতা সেটা নিয়ে এখন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার পক্ষে মত দেওয়া হয়েছে। বিশেষ করে যারা কর্মরত তাদের বিচার সেনা আইনে না হলে ভবিষ্যতে অনেক আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। আরেকটি বিষয়ে সরকারের সাথে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, সেটি হলো যদি আইসিটিতে বিচার হয় তাহলে কোন প্রক্রিয়ায় বিচার হবে। একটি পক্ষ চায় 15 সেনা কর্মকর্তার নিরাপত্তার খাতিরে সাবজেলে কিংবা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে একাধিক সূত্রে জানা গেছে। আবার আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট করার পরিকল্পনা আছে অভিযুক্তদের। 6 অক্টোবর জারি করা এই সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে চাকরিচ্যুত হওয়ার বিধান যুক্ত করা হয়েছে।
এখন যদি রিট করা হয় এবং রিটের রুলের আদেশ অভিযুক্তদের পক্ষে গেলে আইসিটিতে বিচারের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সূত্রগুলো বলছে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রসিকিউশন প্রথম দিকে বেশ তৎপর থাকলেও পরে আর কথা বলতে দেখা যায়নি। উল্টো 16 অক্টোবর আদালতে চিফ প্রসিকিউটর সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন জুলাই আন্দোলনে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলিবর্ষণ করে তাদের ডিসপার্স বা ছত্রভঙ্গ করেছেন। 4 দিন আগে যিনি সেনাবাহিনীর গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি আদালতে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সেনাবাহিনীকে অপরাধ সংগঠনে ব্যবহার করতে পারেননি। দর্শক, হেফাজতে থাকা এই 15 সেনা কর্মকর্তার মামলা শুনানির আগে উচ্চ আদালতে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সংক্রান্ত এই মামলাটির দিকে নজর আছে অনেকের। 1996 সালে সংবিধানের 13 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছিল। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে হাইকোর্টে রিট দায়ের হয়। 2004 সালের 4 আগস্ট রিটটি খারিজ করে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে 2005 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা হয়। এরপর আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। আদালত তার রায়ে তখন বলছিলেন আইনসম্মত না হলেও প্রয়োজনের কারণে 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা 13 সংশোধনীর আওতায় হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ হয় এবং 3রা জুলাই গেজেট প্রকাশিত হয়। এরপর 2014, 2018 ও 2024 এই 3টি জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের 2011 সালের রায়ের পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার সহ 3 জন আলাদা আবেদন করেন। রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে মোট 4টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে ওঠে। এই রিভিউ আবেদনগুলো চলতি বছরের 27 আগস্ট আপিল বিভাগে শুনানিতে ওঠে। সেদিন শুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে, সেটি করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন তখন রেখেছিলেন প্রধান বিচারপতি। পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পাশাপাশি পুনরায় এই বিষয়ে আপিল শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন ঠিক করা হয়। মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন শিগগিরই শুনানি শেষে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় এবং একই সাথে পর্যবেক্ষণ দিবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং জামাত ইসলামের আইনজীবী শিশির মুনির বাংলা ট্রিবিউনের কাছে এই ধরনের মত দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলাটির রায়ের সাথে আদালতের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন সংসদ নেই। 1897 সালের জেনারেল ক্লজ অ্যাক্টের 6 ধারা অনুযায়ী কোনো আইন পুনরুজ্জীবিত করতে হলে সেটি সংসদেই করতে হয়। কিন্তু বর্তমানে সংসদ না থাকায় কবে থেকে কার্যকর হবে সে প্রশ্ন গুরুত্বপূর্ণ। আবার জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে প্রক্রিয়াগুলোর কথা বলা হয়েছে সেগুলো 13 সংশোধনীতে ছিল না। জুলাই সনদ অনুযায়ী প্রথম 3টি প্রক্রিয়া ব্যর্থ হলে 13 সংশোধনীর বিধানে ফিরে যেতে পারবে। এমন পরিস্থিতিতে আইনজীবীরা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে চালু হবে, সে সরকার প্রধান উপদেষ্টা কে হবেন, 13 জাতীয় সংসদ নির্বাচন কি বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এসব বিষয়ে আপিল বিভাগের অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। আইনজীবীরা মনে করেন, যদি 13 সংশোধনী অনুযায়ী সবশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তাহলে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। আদালত সূত্রে জানা গেছে, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের জন্ম 1958 সালের 28 ডিসেম্বর। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিরা 67 বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। সেই হিসেবে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন আগামী 27 ডিসেম্বর। তবে উচ্চ আদালত শীতকালীন ছুটিতে যাবে 18 ডিসেম্বর। তার আগেই হয়তো নতুন প্রধান বিচারপতি নিয়োগ হয়ে যেতে পারে। আদালতের একটি সূত্র বলছে, যদি আদালতের অবজারভেশনে 13 সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হয়, তাহলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে তার। সেটি হলে পাল্টে যেতে পারে বর্তমান রাজনৈতিক ধারার অনেক কিছুই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।